বড় ভাইয়ের বিয়ে, তাই বাসায় ফিরে আসা। দুইটা মাত্র ভাই আমরা, আর বড় ভাইয়ের বিয়েটা মিস করতে চায় না। নিজের বিয়েটা যেমন তেমন বড় ভাইয়ের বিয়েতে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিতে হবে। সেজন্য ভাইয়া, আব্বু, আম্মু সবাই ফোন করেছে। আমি বলেছিলাম একেবারে বিয়ের 1 সপ্তাহ আগে আসব, কিন্তু না, তারা আমার কোনো কথাই শুনলো না। কেবলমাত্র মেয়ে দেখা হচ্ছে, আর মেয়েকে নাকি কাল পছন্দ হয়েছে। মেয়ের পরিবার জানিয়েছে তাদের কোনো আপত্তি নেই, আর তাতেই ঘটেছে আমার জন্য বিপত্তি। কাজকর্ম ফেলে আবার সেই দৌড়ে আসতে হলো বাড়িতে। বাড়িতে এসে কলিং বেল দিচ্ছি, আর ভাবছি মেয়েটা দেখতে কেমন হবে। ভাবে বলে কথা, সুন্দর না হলে হয়? এত তাড়াহুড়ো করে বাসাতে আসার পর যদি ভাবি সুন্দর না হয় তাহলে ভালো লাগবে? বিষয়টা নিয়ে ভাবছিলাম। এর মাঝে দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে দেখলাম মা জননী একদম আবেগী চোখে তাকিয়ে আছে। আব্বু এসেছো তুমি? আম্মু কথাটা বলেই ঈশানকে জড়িয়ে ধরলো। ঈশান আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমরা যেভাবে বললে তার উপর বড় ভাইয়ের বিয়ে, না এসে কি পারি? এত টাকাটা দিলে কেন বলো তো? বিয়েটা কি আজ বাদে কালই হয়ে যাচ্ছে? সেটা হয়তো হচ্ছে না, কিন্তু কাল তোমরা সবাই গিয়ে বিয়েটা ঠিক করে আসবে। তোমরা কি, মানে তুমি কি আমাদের সাথে যাবে না? হ্যাঁ যাব, কিন্তু তোমার ভাই বলছিল যে মেয়ে দেখার সময় তুমি ছিলে না, তাই তোমাকে না নিয়ে গেলে এখন হয়তো তুমি কিছু বলছো না, কিন্তু পরে ঠিকই মন খারাপ করবে। তাই আর কি, তোমার ভাই জেদ ধরেছে ছোট ভাইকে ছাড়া সে বিয়ের কথা পাকা করতে যাবে না, তাই এমন করে ডাকা। এখন আসো, ভিতরে আসো, ফ্রেশ হয়ে নাও, রেস্ট করো, তোমার আব্বু আসবে একটু পরেই। ঈশান আম্মুর সাথে ডাইনিংয়ের দিকে আস্তে আস্তে বলল, এত কাজকর্ম ফেলে এখনই আসতে হলো। বিয়েটা ঠিক হলে আসলে ভালো হতো না? আমার বিয়ে আর তুই আসবি না সেটা কি করে হয়? পরে বলবি ভাইয়া ভাবি তোমরা আমাকে তোমাদের বিয়ের সময় ডাকোনি। ঈশানের ভাইয়া উপর থেকে নামতে নামতে কথাগুলো বলল। ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করতেই ভাইয়া এসে ওকে এক হাতে জড়িয়ে ধরে। ভাই আমার যেমন, তেমনি ভাবিও যেন সুন্দর হওয়া চাই। ভাবি যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি এই বিয়ে মানব না বলে রাখলাম। সে হবে আব্বুর পছন্দ বলে কথা, কখন আব্বুর পছন্দ খারাপ হয়েছে? হয়নি তো এবারও হবে না। আমার বিয়েটা 6 মাস বাদই তোর বিয়ে ঠিক করে দিব। দুজনে একবারে করলেই তো হতো, এক খরচ হয়ে যেত। কেন, তোমার কি কোনো শালি নেই নাকি যে 6 মাস আমাকে আবার অপেক্ষা করতে হবে? এরই মাঝে আম্মু ঈশানের কান টেনে দিয়ে বলতে লাগলো, ফাজিল ছেলে, আম্মুর সামনে কিভাবে কথা বলতে হয় জানো না? নিজের বিয়ের কথা বলছো, লজ্জা লাগে না তোমার? বড় ভাইয়ের বিয়েটা তো প্রায় দিয়েই ফেলেছ, আর বিয়ের বিষয়ে এত লজ্জা পেয়ে কি হবে? আজ বাদে কাল তো করতেই হবে। তাছাড়া তোমার কি আরেক ছেলের বউ চায় না? কোথায় ভাবলাম বাড়ি আসলে তোমরা জোর জবরদস্তি করবে বিয়ের জন্য। আমি বারবার বারণ করব তা না, শুধু ভাইয়ার বিয়ে নিয়েই ভাবছো। আম্মু আর ভাইয়া হাসতে লাগলো। ঈশান ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারপর রুমে আসলো। একটা বিষয় মনে পড়তেই মনটা কেমন যেন উদাসীন হয়ে গেল। ব্যালকানিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। একটু বাদেই দুপুরের খাবারের জন্য আম্মু ডাকতেই ঈশান এসে খাবার টেবিলে বসতেই দেখলো আব্বু এসে উপস্থিত। আব্বু ওকে ভালো মন্দের কথা জিজ্ঞেস করলো। এরই মাঝখানে আম্মু একটু দুষ্টু হাসলো। ঈশান বুঝতে পারলো না এই হাসির মানে। শুনছো, তোমার ছোট ছেলে তো বড় ভাইয়ের সাথে সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। বলছিলাম কি যে আমরা মনে হয় ভুল করে ফেললাম। তুমি যদি ছোট ছেলের বিয়েটা আগে দিয়ে ফেলতে তাহলে মনে হয় ভালো হতো। কি বলছো কি? চাইলেই কি বিয়ে করা যায়? তাছাড়া এখনই কিভাবে? না আব্বু, মজা করছি, তুমি এসব নিয়ে ভেবো না তো। আসলে আমি বলছিলাম যে, তুই তো তখন বললি যে তোর নাকি বিয়ে করতে ইচ্ছা করছে আমার বিয়ের কথা শুনে, তাহলে এখন আবার কথা ঘোরাচ্ছিস কেন ভাই? কি মুশকিল, আমি আবার কখন বললাম? থাক, আব্বুর সামনে লজ্জা পেতে হবে না। এত লজ্জা পেয়েই কি হবে? আজ বাদে কাল তো বিয়ে করতেই হবে। আচ্ছা শোনো না, বলছিলাম কি যদি একসাথে দুই ছেলের বিয়েটাই দিয়ে ফেলা যেত, তুমি কি বলো? আব্বু কেমন যেন সন্দেহের চোখে ঈশানের দিকে তাকাতেই ছেলেটা বিষয়টা ঘোরানোর চেষ্টা করলে আব্বু বলতে আরম্ভ করলো, কই, আগে তো বলনি যে তোমার বিয়ে করার ইচ্ছে আছে? তাহলে তোমার ভাইয়াকে আর জোর জবরদস্তি করে রাজি করাতাম না।
ঈশানের রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল খাবার রেখে উঠে যেতে, কিন্তু আপুর এরকম গভীর চেহারা দেখে উঠতেও পারছিল না। এখন যদি উঠে যায় তাহলে আব্বু ভাববে ঘটনা সত্যি। ঈশান এবার আম্মু আর ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে? কিসব বাজে বাজে কথা বলছো? আমি আবার কখন বললাম বিয়ে করব? আমি তো মজা করলাম। আর আব্বুর সামনে তোমরা আমাকে বকা খাওয়ানোর জন্য এইসব কথা বলছো? খুব মজা করো আমার সাথে, এই জন্যই কিন্তু আমি বাসায় আসতে চাই না। থাক, আর এত লজ্জা পেতে হবে না। এত লজ্জা পেয়েই বা হবে? তাছাড়া লজ্জা পেয়েই কি সব মিথ্যে হয়ে যাবে? তুমি যেটা চেয়েছো সেটাই হবে। আমরা না হয় না আব্বু, এখন এসবের দরকার নেই। ভাইয়ার বিয়ের সব কিছু ঠিকঠাক করে নাও। আমিও না হয় নিজেকে আরেকটু গোছিয়ে নিই, তারপরে এসব নিয়ে ভাবা যাবে। তোমরা শুধু শুধু মজা করছো। আমি কিন্তু একবারও বলিনি যে এখনই বিয়ে করব। দেখো আম্মু, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যদি বেশি মজা করো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, বলে দিলাম। এবার তিনজনেই ফিক করে হেসে উঠল। ঈশান বুঝতে পারল আব্বু আম্মু ভাইয়া সবাই মিলে ওকে পেয়ে মজা করতে আরম্ভ করেছে। ঈশান এবার ওদের হাসির কারণ বুঝতে পেরে বলতে লাগলো, আমার সাথে মজা করতে ভালো লাগে তাই না? সুযোগ পাই আমিও বোঝাবো তোমাদের। খাওয়া দাওয়া করে আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ আড্ডা দিল ঈশান। সেদিন রাতে বন্ধুদের সাথে কথা বলল, জানালো বাসায় এসেছে। আসলে একটা সফটওয়্যার কোম্পানির বড় একটা স্টাফ পদে চাকরি করছে, বেশ ভালো টাকা স্যালারি, সেজন্যই বাসায় থাকে না। তার উপর আব্বু ছোটোখাটো একটা বিজনেস থাকলেও সেদিকে ভাইয়া যায়, সেজন্যই আর কি এসব নিয়ে চিন্তাভাবনা করা হয় না ঈশানের। কাজের সুবাদে বাইরে থাকা হয়, মাঝে মধ্যে ছুটি পেলেই বাসায় চলে আসে একটু বেশি, সেজন্য প্রতিনিয়ত আসতে ইচ্ছে করে না। যাই হোক, পরদিন সকালবেলা আম্মু ডেকে ওঠালো ঘুম থেকে। বাসায় থাকলে এই একটা সমস্যা, উঠতে বেশ লেট হয়ে যায়, কিন্তু কাজের ক্ষেত্রে যখন মেসে থাকে কিংবা নিজের মতো করে থাকে তখন সব কিছু ঘড়ি দেখেই করতে হয়। কাজের বিষয়ে ঈশান একদম সিরিয়াস, তাই নিজের কাজ নিজেই করতেই পছন্দ করে। আম্মু ডেকে ওঠাতেই ব্রেকফাস্ট করে অনেকক্ষণ ভাইয়া আর আম্মুর সাথে কথা বলল। একটু বাদে আব্বু আসতেই দুপুরের দিকে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল। মেয়ের বাসাটা খানিকটা দূরে, আধা ঘন্টা মতো সময় লাগে। তবে আস্তে আস্তে ঈশানের মনে হতে লাগলো সেই পুরনো দিনের কথা, যে কথাগুলো ভাবতেই কেমন যেন মনের মধ্যে একটা করে উঠল। মেয়ের বাসার সামনে এসে ঈশান ভাবতে লাগলো এখানে আগে কখনো এসেছে কিনা। কেন জানি মনে হচ্ছিল এখানটায় আগেও একবার এসেছে, কিন্তু মনে করতে পারছে না। কাজের জন্য আর পড়ালেখার সুবাদে বাসার বাহিরেই বেশি থাকতে হয়েছে, সেজন্যই অদ্ভুত লাগছে যে কোথায় দেখেছে আর কবে নাগাদ এদিকে এসেছিল। ভিতরে এসে মেয়ের আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করলো, সবাই হেসেই কথা বলল। ঈশান জানে না কি হয়েছে, তবে কেমন যেন মনের মধ্যে আজ একটা অজানা আশঙ্কা কাজ করছে। এসেছে একটা শুভ কাজে, কিন্তু এখানে আসার পর বারবার মনে হয়েছে অশুভ কিছু একটা হবে। আধা ঘন্টা ঘরে বসে থাকার পর মেয়েকে আনা হলো। মেয়েকে এনে ওদের সামনে বসানো হলো। মেয়েটার সাথে আরেকটা মেয়ে হেঁটে এসেছে। আর যতদূর কাল জানতে পেরেছে ঈশান, মেয়ের আরেকটা বোন আছে। মেয়ের বোন ঈশানের প্রায় সমবয়সী, হয়তো একটু আধটু ছোটো বড় হতে পারে। তবে মেয়েটাকে এনে যখন ঈশানের সামনে বসানো হলো, ঈশান যেন আকাশ থেকে পড়ল। ও ভাবতেও পারেনি কখনো এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিংবা গত 2 বছর আগে যে ওকে ছেড়ে গিয়েছিল সেই মেয়েটার সাথে ওর দেখা হবে। যে মেয়েটাকে ওদের সামনাসামনি বসানো হলো তাকেই ভাইয়ের বউ বলে মনে হচ্ছে। ঈশান অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। অন্যদিকে পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী। একবার ঈশান মেয়েটার দিকে তাকিয়েছিল, কিন্তু সামনে বসে থাকা ওর এক্স গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে ছেলেটা চোখ সরাতে পারেনি। মনে মনে ভাবছে শেষমেশ ওর ভাইয়ের সাথে এই মেয়েটার বিয়ে হতে হলো। এসব কি আব্বু আম্মু জেনে করেছে নাকি না জেনে করেছে, কিন্তু কারো মুখের হাবভাব দেখে বোঝা যাচ্ছে না কিছুই। তারপর যখন সামনে বসে থাকা প্রেমা মেয়েটা ঈশানের দিকে তাকালো, অর্থাৎ ঈশানের এক্স গার্লফ্রেন্ড ওর দিকে তাকিয়েছে, তখন যেন আকাশ থেকে পড়েছে। মেয়েটা ঈশানকে এখানে আশা করেনি। এবার ঈশানকে ওর আব্বু আম্মু সবার সাথেই পরিচয় করিয়ে দিল।
ঈশান সবার সাথে কুশল বিনিময় করে নিল, কিন্তু ছেলেটা মানতে পারছে না ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে কিনা ওর বড় ভাইয়ের বিয়ে হবে, তাও আবার সেই মেয়েটাকেই ওর ভাবি বলে ডাকতে হবে। কি করবে এখন? এবার ঈশানের সাথে পরিচয় করিয়ে দিল ভদ্রলোক তার ছোট মেয়ের, অর্থাৎ ঈশানের একমাত্র বেআইনের, যে মেয়েটার কথা কাল ঈশান কয়েকবার করে জিজ্ঞেস করেছে ভাইয়াকে, কিন্তু তেমন কিছুই জানতে পারেনি। মেয়েটা দেখতে অতটা সুন্দর না হলেও, অর্থাৎ প্রেমার মতো সুন্দর না হলেও মোটামুটি দেখতে সুন্দর আর বেশ লাজুক, শাড়ি পরাতে সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। গোলগাল চেহারা আর চেহারার গঠন সুন্দর, তাতেই অফস্তরীর মতো লাগছে। বারবার মেয়েটা ঈশানের দিকে তাকাচ্ছে। ঈশান আর চোখে যতবার মেয়েটার দিকে তাকিয়েছে ততবার লজ্জায় মুখ নামিয়ে নিয়েছে। ঈশান কিছুক্ষণ যাবৎ প্রেমার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে নামটা জানতে পারেনি, তবে ওর আব্বু আম্মুর পরিচয় করিয়ে দিয়েছে ওর নাম নাকি প্রমি। মেয়েটা একদম মায়াবী। ঈশানের এরকম মায়াবী মেয়েকে পছন্দ, কিন্তু কি কুক্ষণে যে প্রেমা মেয়েটার প্রেমে পড়েছিল কে জানে। অবশ্যই দুজনের সম্পর্কের মধ্যে প্রেমার ইচ্ছেটাই বেশি ছিল, কারণ প্রেমার সাথে ঈশানের প্রথমবার দেখা হওয়ার পর থেকে বারবার অদ্ভুতভাবে দেখা হচ্ছিল, আর ততবার মেয়েটা নিজে থেকে এসেই কথা বলছিল। তারপর একটা সময় প্রেমা নিজেই দুর্বল হয়ে পড়ে। ওকে প্রেম ভালোবাসার কথা জানালে তখন ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটার পিছু ছাড়ছিল না। তারপর ওর বন্ধুদের মাধ্যমে প্রেমা ঈশানকে রাজি করায়। দুজনের মাঝে প্রায় 6টা মাস সম্পর্ক ছিল। ঈশান মেয়েটার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। তখনই মেয়েটার অবহেলা আর কেমন যেন দূরত্বটা বাড়তে শুরু করে। ঈশান কারণ জানতো না, বারবার জিজ্ঞেস করলে বলতো ওর সাথে নাকি অন্য মেয়েদের কথা বলতে দেখেছে, আর নানা ধরনের রিজন দেখাতো। ঈশান বুঝতে পেরেছিল তখনই, যখন প্রেমার বান্ধবীদের থেকে শুনেছিল ও জুনিয়র বলে মেয়েটা এমন, সেটা মানিয়ে নিতে পারছে না। ঈশান মেয়েটাকে যেতে বলেছিল, ভেবেছিল সামান্য কারণ দেখিয়ে যদি দূরত্ব বজায় রেখে চলতে চায় তাহলে ভবিষ্যতে এই মেয়ে ওকে ছেড়ে দিতেও দুবার ভাববে না। অবশ্যই ঈশানের বন্ধুরাই আবার ওকে সাপোর্ট করেছিল এই বিষয়ে। এই মুহূর্তে ঈশানের চোখ জোড়া লাল হয়ে আসছে। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে বারবার তাকাচ্ছে। ঈশান বিষয়টা বুঝতে পেরে উঠে যাওয়ার জন্য প্রস্তুত হতেই আম্মু বলতে লাগলো, কি হলো, তুমি উঠে যাচ্ছ যে? কি সমস্যা? আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আম্মু। ঈশান উঠে দাঁড়াতেই প্রেমা অর্থাৎ ওর ভাবির আম্মু বলতে লাগলো, প্রমি, তুমি এক কাজ করো, ঈশানকে নিয়ে যাওয়ার ওয়াশরুম দেখিয়ে দাও। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। ঈশানও মেয়েটার সাথে দোতলায় আসলো। কিছু মনে করবেন না, আপনাকে আমার কিংবা আপুর রুমে যেতে হবে, আর না হলে আব্বু আম্মুর রুমে। আসলে বাইরে যে ওয়াশরুমটা ছিল সেটার দরজাটা লক হয়ে আছে, ওটা সারাই করতে হবে, তারপরে ওখানে ইউজ করা যাবে। ঈশান কোনো কথা বলল না। মেয়েটার সাথে ওর রুমে এসেছে, তবে রুমটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো মেয়ের রুম, সাজানো গোছানো আর তার উপর একগাদা টেডি বিয়ার দিয়ে ভরা। মেয়েটার ওয়াশরুমটা দেখিয়ে দিতেই ঈশান ঢুকে গেল। কিছুক্ষণ যাবৎ চোখে মুখে পানি দিল। ঈশান ফ্রেশ হয়ে বেরোতেই মেয়েটা ওর দিকে তাকিয়ে থেকে বাইরে বেরিয়ে যেতে নিল। ঈশান খেয়াল করলো মেয়েটা শাড়ি পরে হাঁটতে পারছে না। কালো শাড়িতে মেয়েটার সৌন্দর্য যে ফুটে উঠেছে। দুধে আলতা গায়ের রং অতটা সাদা ধবধবে ফর্সা না হলেও দেখতে ভারী মিষ্টি লাগছে। ঈশান মেয়েটার পিছন পিছন আসতে গেলে দরজার সামনে এসে ঘটল বিপত্তি। মেয়েটার শাড়িতে পা পড়ল আর তাতেই শাড়িটা সামলে উঠতে পারল না। একে শাড়ি তার উপর আবার পায়ে জড়িয়ে পড়ে যেতে নিলেই ঈশানোর একটা হাত ধরল। মেয়েটা পড়ে যাবে ভেবেই হাল ছেড়ে দিলেও অন্যদিকে ঈশান উপায় না থাকার সত্ত্বেও ওকে হ্যাচকা টানে ওঠানোর চেষ্টা করতেই মেয়েটা টাল সামলে গিয়ে ঈশানের শার্টের কলারটা শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানও মেয়েটার কোমর জড়িয়ে ধরতেই বুঝতে পারল মেয়েটার শরীর থেকে মেয়েলি একটা স্মেল আসছে, কারণ মেয়েলি পারফিউমের ঘ্রাণটা একদম নাকে এসে লাগছে। ঈশান দিন দুনিয়ার সব ভুলে গেল মেয়েটার ওই কাঁপতে থাকা চোখের পাপড়ি আর ঠোঁটের দিকে তাকিয়ে। মনে হচ্ছিল মুহূর্তটা যেন মেয়েটার ওই মায়াবী সৌন্দর্যের কাছে থমকে গেছে। কেমন যেন মায়ায় পড়ে যাচ্ছিল ঈশান মেয়েটার। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল দুজনের মাঝে।
কেমন অজানা একটা ভালো লাগা বয়ে যাচ্ছিল ভিতরটাতে। অন্যদিকে মেয়েটা চোখ মুখ খিচে ওর শার্টের কলারটা দুহাতে খামচে ধরে রেখেছে। একটু বাদে ঈশানে যখন হুঁশ ফিরল তখন মেয়েটা নিজেকে ছাড়িয়ে নিল। ঈশান ওকে ছেড়ে দিল। মেয়েটা এবার বেশ খানিকটা লজ্জা পেয়ে বলতে লাগলো, না মানে আসলে আই এম সরি, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। ইটস ওকে, এইটা তো আপনি ইচ্ছে করে করেননি। শাড়ি সামলাতে না পারলে পড়ার কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল না। বিয়েটা আপনার আপুর হচ্ছে, আপনার না যে বাধ্যতামূলক শাড়িটা পরতেই হবে। তাতে কি, আপুর বিয়ে যদি শাড়ি না পরি তাহলে কেমন দেখে না, সেই জন্যই তো। বিয়ে তো আর আজকেই হচ্ছে না, কিছুদিন বাদে। তাই বলছি যে শাড়িটা সামলানো শিখুন, এরপর তো আপনার পালা, চেষ্টা করতে হবে। মেয়েটা একটু অন্যদিকে ঘুরে কথা বলছিল। ঈশান কারণটা বুঝতে পারল না। তারপর ওকে হাঁসফাঁস করতে দেখে বলতে লাগলো, আর ইউ ওকে? না মানে আসলে শাড়িটা না কেমন যেন খুলে আসছে। ও, এই জন্য এত লজ্জা পাচ্ছেন? ঠিক আছে, আপনি শাড়িটা ঠিক করে নিন, আমি যাচ্ছি। এই না মানে আসলে বলছিলাম কি যে আমি তো শাড়িটা ঠিক করতে জানি না, আপুই পরিয়ে দিয়েছিল। তারপরেই হাঁটতে অসুবিধা হচ্ছিল, আর এরকম করে এখন পায়ে বেঁধে যে শাড়িটা খুলে যাবে ভাবতে পারিনি। আপনি এখান থেকে যাবেন না প্লিজ। ঠিক আছে, আমি আপনার আপুকে পাঠিয়ে দিচ্ছি। আপু তো এখন আসতে পারবে না, আপনি থাকুন না, আপনি আমাকে হেল্প করলেই তো হয়। মাথা ঠিক আছে আপনার? আমি একটা ছেলে মানুষ, আর আপনি একটা মেয়ে। তারপর আপনার শাড়ি ঠিক করতে গিয়ে কিছু একটা হুটহাট হয়ে যায়, আর আমি তো আপনার শরীরটা দেখে ফেলবো, তখন কেমন লাগবে? আপনি লজ্জা পাবেন না? কিন্তু এই মুহূর্তে আম্মু এখানে আসবে না, আর কি করেই বা বলবো, সবাই শুনতে পেলে লজ্জা লাগবে আমারই। আপনি থাকুন না প্লিজ। বেশিক্ষণ ওখানে থাকলে সবাই সন্দেহ করবে, মনে করবে যে আমরা প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছি। তখন করলে অসুবিধা কোথায়? আপনি তো দেখতে হ্যান্ডসামই আছেন। মানে বলছিলাম যে আপনাকে আমার দিকে তাকাতে হবে না, আপনি শাড়ির কুচিটা ধরবেন, আমি ঠিক করে নিতে পারবো। ঈশান আর কিছু বলল না। মেয়েটার কথা মতো অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। প্রমি মেয়েটার শাড়ির কুচিটা ধরতে বললেই ঈশান চোখ জোড়া নামিয়ে রেখে শাড়ির কুচিটা ধরল। নিচে বসে আছে ঈশান, বারবার ইচ্ছে করছে মেয়েটার দিকে তাকাতে, দেখতে যে প্রমি লজ্জা পাচ্ছে কিনা। আবার মনে হচ্ছে যে লজ্জায় লাল হয়ে আছে মেয়েটা, একটাবার দেখা উচিত যে কেমন লাগে ওকে এই অবস্থাতে। তারপর ঈশান দেখল না। কিছুক্ষণ বাদেই মেয়েটার শাড়ি ঠিক করা হয়ে গেলে ঈশানের হাত থেকে কুচিটা নিয়ে গুজে নিল। তারপর আরেকটু ঠিক করে নিয়ে বলতে লাগলো, হয়ে গেছে, উঠুন এবার, আর এত ভদ্রতা দেখাতে হবে না। প্রমীর এমন কথাতে ঈশানের মেজাজ খারাপ হলো। মেয়েটার এমন দ্বারা কথা শুনে রাগ দেখাতেও পারল না। প্রমী বেশ লাজুক, তার উপর চোখ মুখগুলো একদম লজ্জায় লাল হয়ে আছে। ঈশানের উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনার সাথে আবার কি অভদ্রতা দেখালাম? যদি তাই হতো তাহলে তো জোর করে কিছু একটা করার চেষ্টা করতাম। এখন তাই নয় কি? না, আপনাকে দেখেই ভদ্র মনে হচ্ছে, তাই এমন করে বললাম, জান এখন। ঈশান মনে মনে ভাবছে, কি মেয়ে রে বাবা, ভদ্রতা দেখালেও দোষ, আবার অভদ্রতামি করলে সেটাতেও দোষ। মেয়েরা আজকাল চায় কি? ঈশান এসে ভাইয়ার পাশে একটা জায়গায় বসে পড়ল। প্রমিও এসে আপুর পাশে দাঁড়িয়ে রইল। তখন ঈশানের আম্মু বলতে লাগলো, মামনি তুমি বসো, এমন করে দাঁড়িয়ে থাকলে দেখতে খারাপ লাগবে। মেয়েটা মাথা নেড়ে উত্তর দিল। আম্মু খেয়াল করলো যে ঈশান আর মেয়েটা বারবার চোখাচোখি করছে, দুজনকে বেশ কিছুক্ষণ ধরে দেখছে। মেয়েটা লজ্জায় লাল হয়ে আছে। এবার আম্মু ওকে দেখে বলতে আরম্ভ করলো, আচ্ছা মামনি তুমি কিসে পড়ো? এই তো আন্টি, অনার্স সেকেন্ড ইয়ারে। তাহলে তো এরপর তোমার পালা, কি বলো? হ্যাঁ তুমিও দেখো বিয়েতে রাজি আছো কিনা, তাহলে বলো, আমরা না হয় তোমার জন্য ছেলে দেখি। বিয়ের কথা শুনতেই প্রমি মেয়েটা লজ্জা পেল, দৌড়ে সেখান থেকে চলে গেল। আব্বু আর ভাইয়া বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলছিল। এক সপ্তাহ পরে বিয়ের দিন তারিখটা ঠিক হলো। অন্যদিকে প্রেমা ঈশানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঈশান একটাবারও ওর দিকে আর তাকালো না, ভাবতে লাগলো অন্যরকম কিছু। সেদিন বাসায় আসার পর ঈশান রুমের দিকে যেতে গেলে এবার আম্মু বলতে লাগলো, আচ্ছা আব্বু, ব্যাপারটা কি বলো তো? তোমার ভাইয়া শ্বশুরবাড়িতে গিয়ে থেকে দেখছি কিছু একটা ভাবছো, আর অন্যরকম কিছু লক্ষ্য করলাম। বিষয়টা কি? আমি যেটা ধরেছি সেটা সত্যি নাকি?
আম্মু, তেমন কিছু না। আসলে ভাইয়ার জন্য মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই আর কি ভাবছিলাম যে দুজনেই কেমন মানাবে। কিন্তু আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি। আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি আব্বু? সত্যি করে বলো। আম্মুর কথাতে সবাই আগ্রহ নিয়ে এবার ওনার দিকে ফিরল। আম্মু কিছু বলার আগেই ঈশান বলতে আরম্ভ করলো। কি হয়েছে আম্মু? তুমি কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু এগিয়ে আসলো, ঈশানের একটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে সোফায় বসালো। তারপর ওর মুখের পাশে হাত রেখে একটু মিষ্টি সুরে বলতে লাগলো। আমি দেখছিলাম তুমি প্রেমার বোন প্রমিকে বারবার তাকিয়ে থেকে দেখছিলে। মেয়েটাও তোমার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছিল। তার আবার ওর সাথেই তখন গেলে। তারপর থেকে দেখছি আসার পর কী সব যেন ভাবছো। আমি যেটা ভাবছি তাহলে কি সেটাই সত্যি? তোমার কি ওকে পছন্দ হয়েছে? ঈশান আম্মুর কথাতে খানিকটা লজ্জা পেল। মেয়েটাকে যে ও দেখছিল আর দুজনে যে চোখাচোখি হচ্ছিল আর বারবার মেয়েটা লজ্জা পাচ্ছিল, সব কিছুই আম্মু দেখে ফেলেছে। বিষয়টা ভেবে ঈশান এবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তখন আম্মু এসে আগ্রহ সূচক কণ্ঠে বলতে লাগলো। তার মানে কি তুমি বলতে চাইছো প্রেমার বোনকে তোমার পছন্দ হয়েছে, তোমার ছোট ছেলের? কি আব্বু, যেটা শুনছি সেটা কি সত্যি? ঈশানের লজ্জা লাগছে খুব। আব্বু আম্মুর সামনে এখন কি বলবে? মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি, তার উপর যখন দুজন কাছাকাছি এসেছিল তখন অজানা এক শিহরণ বয়ে গেছে ভিতরে। ঈশান কিছু একটা ভেবেছে, আর এটা যদি করতে পারে তাহলে মেয়েটাকে হয়তো একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। বিষয়টা ভেবেই ছেলেটা বলতে লাগলো। আব্বু আম্মু, আমি তেমন করে কিছু ভাবিনি। মেয়েটা দেখতে ঠিকঠাক, তাছাড়া ওই বারবার আমার দিকে তাকাচ্ছিল। আর তোমরা যেটা বলছো তেমন কিছু ভাবা কি করে সম্ভব বলো? ওইটা ভাইয়ার শ্বশুর বাড়ি, তাই ওখানে আর কিছু হওয়া সম্ভব না, তাই না? ভাইয়া শ্বশুর বাড়ি, তাতে সমস্যা কোথায়? তোমারও তো হতে পারে। মানে? কেন, কাল বলছিলে না ভাইয়া শালিকে আছে? যদি একসাথে দুজনেই বিয়ে করতে পারো তাহলে তো এক খরচেই দুজনের বিয়েই হয়ে যায়। তাই বলছিলাম কি, যদি পছন্দ হয় তাহলে আমাদের বলতে পারো। আমি দেখেছি মেয়েটাকে তুমি খুব চেয়ে থেকে দেখছিলে। তার মানে তোমার ওকে পছন্দ, তাই তো? আপু দেখো, ছেলে মেয়ে বড় হলে তাদের দেখে শুনে ভালো কারোর সাথে বিয়ে দেওয়া আব্বু আম্মুর দায়িত্ব। এখন যদি আমরা জানতে পারার পর চুপ করে থাকি সেটা হবে ভুল। তোমার বয়স হচ্ছে, তোমার ভাইয়ার বিয়েটা একটু দেরি হয়ে গেল দিতে। এখন যদি তোমার ওকে পছন্দ হয় তাহলে আমাদের বলো। তারপর পরবর্তীতে মেয়েটার বিয়ে হয়ে গেলে বলতে পারবে না যে ওকে পছন্দ করতে আর সেটা বলতে পারোনি। ঈশান আব্বুর দিকে তাকালো। আব্বু একটু মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। সমস্যা কিসে? বিয়ে একটা ঠিক করেছি, না হয় সেই সাথে আর একটা বিয়ে হবে। তোমার আম্মু যেভাবে বলছে তাতে মনে হচ্ছে ওই মেয়েকে পছন্দ। এখন আমার কোনো আপত্তি নেই। মেয়েটা দেখতে ঠিকঠাক, আর যতদূর বোঝা গেছে বেশ নম্র ভদ্র, তেমন করে কথা বলে না। তাই বলছিলাম কি, যদি হয় তাহলে আমাদের বলতে পারো, কোনো সমস্যা নেই আব্বু। আব্বু আম্মু বারবার জিজ্ঞেস করতে লাগলো প্রমিকে ওর পছন্দ কিনা। তখন এক প্রকার বিরক্তি নিয়ে বলে দিল। আচ্ছা ঠিক আছে, আমার ওকে পছন্দ। তোমরা চাইলে বিয়ে ঠিক করতে পারো। আমি এর বাইরে আর কিছু বলতে চাইছি না এই মুহূর্তে। ঈশান একটু লজ্জাও পাচ্ছিল আব্বু আম্মু বারবার এরকম করে বিয়ের কথা বলছিল দেখে। ঈশান চলে যেতে আব্বু আম্মু বুঝতে পারলো যে ছেলের মেয়েটাকে পছন্দ। আব্বু আম্মু বিষয়টা নিয়ে আলোচনা করলো। আব্বু বিকেলটা ভেবে তারপর সন্ধ্যার মুখে প্রেমার আব্বুকে কল করলো। ভদ্রলোক কল করতেই দুজনে কুশল বিনিময় করে নিয়ে আব্বু ওনাকে বলতে লাগলো। বলছিলাম কি ভাইজান, আসলে কথাটা যে কি করে বলবো বুঝতে পারছি না। তারপরও আমার মনে হচ্ছে কথাটা আপনাকে বলা দরকার। কি বলবেন সেটা খোলাসা করে বলাই ভালো ভাই সাহেব। আর এমন আমতা আমতা করার কিচ্ছু নেই। আমরা ভবিষ্যতে বেয়াই হচ্ছি, আর একটা আত্মীয়তার মধ্যে আমাদের সম্পর্ক যাচ্ছে। তাহলে এত সংকোচ বোধ করার কিচ্ছু দেখছি না বেয়াই সাহেব। না মানে আসলে আমরা তো আজকে আপনাদের বাসাতে গিয়েছিলাম। আপনাদের বাসায় যাওয়ার পর আপনাদের ছোট মেয়েকে আমার ছোট ছেলে দেখেছে, আর দুজন দুজনের চোখাচোখিতে ওর আম্মুর মনে হয়েছে ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে। তারপর বাসাতে এসে আপনার ছোট মেয়ের বিয়ের কথা বলছিল, তখন ছেলে বলেছে মেয়েকে পছন্দ। তাই বলছিলাম এখন যদি ছেলের পছন্দে
আপনারা যদি রাজি থাকতেন তাহলে আমি চাইছি আপনার ছোট মেয়েকে আমার ছোট ছেলের বউ করে নিতে, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আপনি যখন অভয় দিলেন তখন বলেই ফেললাম। আমি জানি এটা হওয়া সম্ভব না, একই বাড়িতে দুই মেয়ে কেমন দেখায়। তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে বিষয়টা নিয়ে যদি একটু ভাবতেন। ভদ্রলোক চুপ করে রইলেন। তখন ঈশানের আব্বু বুঝতে পারল ভদ্রলোকের বিষয়টা পছন্দ হয়নি, তাই আব্বু বলতে আরম্ভ করলো। ঠিক আছে ভাই সাহেব, এই বিষয়টা নিয়ে না এগোলেও যে কথাটা হয়েছে সেটাই না হয় থাক। আরে ভাই সাহেব, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি না হয় ওদের সাথে কথা বলে দেখব। আর মেয়েরা তো পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে। আমি আজকে রাতে ওদের সাথে কথা বলবো, আর কাল সকালেই আপনাকে জানাবো কি হয় না হয়। সেদিন রাতেই ভদ্রলোক মেয়ে আর স্ত্রীকে বিষয়টা জানালেই প্রমি লজ্জায় লাল হয়ে গেল। ও ভাবতেও পারেনি যে ঈশান ওকে পছন্দ করবে, কিংবা ওর আবর দেবরের সাথে ওর বিয়ের কথাটা হবে। যদি তাই হয় তাহলে দুই মেয়ে এক বাড়িতে। বিষয়টা ভাবতেই লজ্জা পেয়ে প্রমি খাবার টেবিল ছেড়ে দৌড়ে রুমে চলে যায়। তারপর দরজা আটকে দিয়ে বালিশে মুখ গুজে বারবার লজ্জা পেতে থাকে। অন্যদিকে ঈশানের আব্বুকে রাত 11টার দিকে প্রমির আব্বু ফোন করে জানালো যে ওদের বাসায় সবাই রাজি আছে। ওরা যদি চায় তাহলে একদিনে একই মুহূর্তে দুই মেয়ের বিয়েটা একসাথে দিবে। ভদ্রলোক আবারও পরদিন ওদেরকে ডাকলো। ভাবলো যে এই বিয়েটার কথাটা হওয়া দরকার, আর ছেলে মেয়ের মতামত আর কথা বলার দরকার আছে। সেজন্যই পরের দিন আবারও যেতে হলো সেখানে। ঈশান ভাবতেও পারেনি প্রথম দিন বাসায় এসে যে মজাটা করবে সেটা পরদিন সত্যি হবে। দিন শেষে ভাইয়ার শ্বশুর বাড়ি ওরও শ্বশুর বাড়ি হচ্ছে। এই বিষয়টা ভাবতেই কেমন যেন লাগছে। তবে আজ আসলো ওরা বিকেলের দিকে 3টের দিকে পৌঁছতেই দেখলো এলাহি কাণ্ড। আজকে ওর শ্বশুর বাড়ি বলে এত রান্না করা হয়েছে। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে সবাই ডাইনিংয়ে বসেছে। প্রমে মেয়েটা ঘুমটা দিয়ে আছে গোলাপি একটা শাড়িতে। একদম অফসরির মতো লাগছে মেয়েটাকে। হালকা মেকআপের ছোঁয়াতে মনে হয়েছে ঈশানের দেখা জীবনের সবচেয়ে সুন্দরী মেয়েটা আজ সামনে বসে আছে। ঈশান চোখ ফেরাতে পারছে না মেয়েটার দিক থেকে। একদম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সবাই অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলে তারপর ঠিক করলো, যেহেতু আমাদের আর আপনাদের কোনো সমস্যা নেই, তাই বলছিলাম কি যে কয়েকদিনেই দুটো বিয়ে হলে খারাপ হয় কি করে বলেন বিআই সাহেব? বারবার আয়োজন করা, তার উপর একই বাড়িতে আবার দুটো বিয়ের আয়োজন, বেশ ঝামেলা। তারপর আবার শুনলাম যে ঈশান বাবা নাকি একটা জব করে। ও তো ছুটির ব্যাপার স্যাপার আছে। তাই একদিনেই যদি বিয়েটা হয় তাহলে ভালো হয়। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের জানাতে পারো। না না ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু বিয়েটা হচ্ছে তাই বলছিলাম কি ছেলে মেয়ে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া উচিত। প্রমি লজ্জায় পারে তো মাটি ফাঁক করে ঢুকে যায়। ঈশান প্রস্তুত হলো মেয়েটার সাথে কথা বলার জন্য। ঈশানের আম্মুই বলতে আরম্ভ করলো, যাও মামুনি, তুমি ঈশানকে তোমার রুমে যাও, একটু কথা বলো তোমরা দুজনের মধ্যে। মেয়েটা এক প্রকার সেখান থেকে উঠে তাড়াহুড়ো করে রুমের দিকে চলে আসলো। ভাইয়া ঈশানকে ইশারা করতেই ঈশানও মেয়েটার সাথে উঠে ওর রুমে আসলো। প্রমি গিয়ে বেডের এক সাইডে বসে পড়ল, আর ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। তাতেই মেয়েটার বুকের ভিতর ধক করে উঠল। ও চোখ বড় বড় করে তাকালো। ঈশান এসে প্রমির থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো আর বলতে আরম্ভ করলো, বুঝতে পারিনি যে হঠাৎ করে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। আর কালকে আম্মুকে কথাটা বলতে চাইনি। আসলে আম্মু হঠাৎ করে জিজ্ঞেস করলো যে আমরা দুজনের দিকে এমন করে তাকাচ্ছিলাম কিনা। তখন কি বলবো বুঝতে পারিনি। মনে হয়েছে যে আপনাকে আমার পছন্দ আর ভালো লেগেছে, তাই সামনের দিকে বিষয়টা এগোনো যায়। কিন্তু আমি জানি না আপনি বিয়েতে রাজি কিনা। আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি হয়তো বিয়েতে রাজি না। সমস্যা নেই প্রমি, আপনার যদি অন্য জায়গায় সম্পর্ক থাকে তাহলে আপনি বলতে পারেন। প্রেমা ঈশানের কথাতে উঠে দাঁড়ালো আর বেশ খানিকটা রাগ নিয়ে বলতে লাগলো, আপনার কি সমস্যা মশাই? আপনি বারবার কেন অন্য জায়গায় কথা বলছেন? আর কাল থেকে দেখছি আপনি করে কথা বলছেন আমাকে। তুমি করেও তো বলা যায়। আপনার কথাগুলো আমি বুঝতে পারলাম না, কি হলো বিষয়টা? আমার অন্য কোথাও সম্পর্ক নেই। যদি থাকতো আপনার দিকে বারবার তাকাতাম না। আমি তো
প্রথম দেখাতেই আপনার প্রতি ক্র্যাশ খেয়েছি। একটা মেয়ে কখনো বলতে পারে না আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে। আমি আপনি বুঝতে পারেন না, আমার একটু লজ্জা বেশি। আব্বু আম্মু যখন থেকে কথা বলছে বিয়ের জন্য, তখন থেকেই মনে হচ্ছে আপনার সামনে আমি কেমন করে এসে দাঁড়াবো, তাই লজ্জায় কিছু বলতে পারছি না। আর আপনি বলছেন আমার অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে। তার মানে আপনি বিয়েতে রাজি, তাই তো? কেন, কোনো সন্দেহ আছে নাকি? আপনাকে কোনো প্রমাণ দিতে হবে? না, তবে আপনি আমার দিকে তাকাচ্ছেন না, সেজন্য কিন্তু আমার মন খারাপ লাগছে। মনে হচ্ছে আপনার আমাকে দেখে পছন্দ হয়নি, আর আপনি বিয়েতে রাজিও নন। দেখুন, আপনি কিন্তু একটু বেশি বেশি ভাবছেন। আমি কিন্তু একবারও বলিনি যে আপনাকে আমার পছন্দ না। খামোখা বিয়েটা ভাঙার কথা বলবেন না তো। তার মানে আপনার সমস্যা নেই একই বাড়িতে দুই বোন বউ হয়ে গেলে? আপনি কোনো কিছুতেই অসুবিধা মনে করছেন না তো? কেন, কি অসুবিধা হবে? না, তেমন কিছু না। বলছিলাম কি, যেহেতু আপনার অসুবিধা নেই তাহলে আমারও অসুবিধা হবার কথা না। মানে? ঈশান উঠে দাঁড়ালো। তারপর প্রমীর একটা হাত ধরতেই মেয়েটা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। ঈশান মুহূর্তেই মেয়েটার হাত ধরে টেনে নিজের কাছে আনলো। তারপর এক হাতে প্রমীর কোমর জড়িয়ে ধরতেই মেয়েটা রসগোল্লার মতো চোখ করে ফেললো। ঈশানের মুখের উপর এসে পড়া চুলগুলোতে আলতো করে ফু দিতেই মেয়েটার চোখ জোড়া বন্ধ করে নিল। দুহাতে প্রমি ঈশানের শার্টের কলারটা খামচে ধরে। মেয়েটার ঠোঁট জোড়া এই মুহূর্তে কাঁপছে। ঈশানের উপস্থিতিটা এতটা কাছে টের পেয়ে মেয়েটা যেন জায়গার অবস্থা যায়। ঈশান বুঝতে পেরে ওর মুখের পাশে একটা হাত রাখলো। প্রমিও বুঝতে পারলো যে ঈশান হয়তো এখন ওকে কিস করতে চাইছে। সাথে সাথে ঈশান মেয়েটার ভাবনাটা বুঝতে পেরে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভয় পাচ্ছে কেন? আমি তো কিছু করিনি এখনো। না মানে, আসলে আগে কখনো কোনো ছেলে আমার এত কাছে আসেনি, তার উপরে আপনি। আমি কি জানি না, আমার কেমন কেমন লাগছে। কেমন লাগছে প্রমি? জানি না, আমার সত্যি কেমন জানি লাগছে। প্রথমবার কাছে আসাতেই এরকম লাগছে? প্রতিবার যখন আসবো তখন কেমন লাগবে প্রমি? মেয়েটার বুকের ওঠানামাটা ক্রমশই বাড়ছে। ঈশানোর কোমর জড়িয়ে ধরে আরেকটু নিজের সাথে মেশালো। মেয়েটার নাকের উপর ঘাম জমেছে বিন্দু বিন্দু। ঈশানোর নাকের সাথে নাকটা ঘষে দিতেই মেয়েটা একটু কেঁপে উঠল। ঈশানও আলতো করে ওর গালে একটা চুমু খেতেই মেয়েটা দু হাতে ওর শার্টের কলার খামচে ধরে হাঁসফাঁস করতে লাগলো। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, প্লিজ ঈশান। ঈশান ভাবলো প্রমীর হয়তো ওর হঠাৎ করে কাছে আসাটা পছন্দ হয়নি, তাই ঈশান ওকে ছেড়ে দিতেই প্রমীর সাথে সাথে চোখ জোড়া খুলল। খেয়াল করলো ঈশান দূরে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখে মুখে অনুশোচনা। সরি, আমার প্রথম দিনই এরকম কিছু করা উচিত হয়নি। আসলে ভাবলাম একটু কাছে এসে ট্রাই করি। বিয়ের পর তো রোজই আসতে হবে, আর আপনি তো আমার পছন্দ করেন। বিয়েটা এক প্রকার হচ্ছে। আমি বাজেভাবে আপনাকে জোর করে কিছু করতে চাইনি। আমার ভুল হয়েছে। আই এম সরি প্রমি। আমাকে এরপর দেখা হবে বিয়ের দিন। ঈশান চলে যাওয়ার জন্য কয়েক পা বাড়াতেই প্রমি যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মেয়েটা হুটহাট করে ওর একটা হাত ধরে সাথে সাথে ঈশান ওর দিকে ফিরতেই খেয়াল করলো প্রমি চোখে পানি টলমল করছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আপনি আমার ভুল বুঝবেন না ঈশান, আমি অমন করে বলতে চাইনি। আমি তো বলতে চাইছিলাম আপনি আমার কাছে এসেছেন, তাতে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে আমার, আর আপনি আমায় ভুল বুঝলেন। মেয়েটা এখনও ঈশানের হাতটা ধরে রেখেছে, কণ্ঠে অসহায়ত্ব। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। বুঝতে পারলো যে প্রমি ভয় পাচ্ছে, যে ঈশান ওকে ভুল বুঝছে। ঈশান নিজেই মেয়েটার কাছে আনলো। তারপর দুহাতে কোমর জড়িয়ে ধরতেই প্রমি ওর বুকের উপর দুহাত রেখে বলতে আরম্ভ করলো, প্রথমবার দেখেই আপনাকে ভালো লেগেছিল ঈশান। জানতাম না যে এমন করে বিয়ে ঠিক হয়ে যাবে আপনার সাথে। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ঈশান প্রমির কথাতে ওর মুখের পাশে একটা হাত রেখে ওর ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। প্রমিও যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। মেয়েটা এক হাতে ঈশানের চুলের পিছনে রেখে আরেক হাতে শার্টের কলার ধরে ওর সাথে রেসপন্স করতে লাগলো। মিনিট পাঁচেক যেতেই ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল। তারপর কিছুটা দূরে গেল। ভাবলো যে এখনই যদি এমন কিছু হতে থাকে তাহলে বেশি দূরে গেলে উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে। ঈশান একটু দূরে সরে গেলে প্রমি অসহায় চোখে তাকিয়ে রইল। তখন ঈশান মুচকি হেসে বলতে লাগলো, আমি কিছু মনে করিনি।
এখন আমাদের এভাবে মেলামেশা ঠিক না প্রমি। বিয়ের পর সবটা হবে। আমি আর আপনার সাথে দেখা করব না প্রমি। না হলে আমাদের মাঝে ভুলভাল কিছু একটা হয়ে যেতে পারে। কারণ আমি আপনার কাছে আসলেই সমস্যা হবে, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আর বিয়ের আগে এমনভাবে আমি আপনাকে টাচ করতে চাই না। প্রমি বুঝতে পারলো ছেলেটা কি বোঝাতে চাইছে। ঈশান তাড়াহুড়ো করে নিচে চলে যেতেই প্রমি একটা মুচকি হাসলো, চোখের পানিটা মুছে নিতে চলে আসলো। তারপর একই দিনে দুজনের বিয়ে ঠিক হয়ে গেল। আসার সময় প্রমির থেকে ঈশার নাম্বারটা নিয়ে এসেছে। ভেবেছে দেখা না হলেও কথা তো বলাই যাবে। তাছাড়া যে মেয়েটার সাথে সারা জীবন কাটাবে তার সাথে কথা না বলে দূরত্ব বজায় রেখে চলাটা বেশি ভালো দেখাবে না। যদি প্রেমা ওর ভাইয়াকে বিয়ে করে নিয়ে ওর সামনে দিয়ে সুখে থাকতে পারে, তাহলে ঈশান কেন প্রেমা ছোট বোনকে বিয়ে করে নিয়ে ভালো থাকতে পারবে না? সেদিন ঈশান বেশি হাসি খুশিভাবে বাসায় এসেছে। বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিয়েছে। সন্ধ্যার মুখে প্রমি কল করলে ঈশান বাসায় এসেছে। তারপর রুমে এসে আধা ঘন্টা মেয়েটার সাথে কথা বলল। ভিডিও কল দেওয়ার জন্য অনেক জোর করার পরও মেয়েটা ভিডিও কলে আসলো না। লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। বারবার বলছিল যে এই মুহূর্তে ভিডিও কলে আসতে পারবে না, খুব লজ্জা লাগছে। মেয়েটা কেমন যেন কাঁপা কাঁপা কণ্ঠে কথা বলছিল। ঈশান বুঝতে পারছিল যে বড় বোন যতটাই নির্লজ্জ বেহায়া হোক, ছোট বোন তার থেকে অনেক বেশি লজ্জাবতী। ঈশান কথা বলা শেষ করে সবার সাথে ডিনার করে আসলো। রুমে এসে যখনই প্রমিকে কল করতে নিবে, ঠিক সেই একটা আননোন নাম্বার থেকে কল আসলো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করতেই ওপাশ থেকে কোনো কথার শব্দ আসছিল না দেখে ঈশান বলতে লাগলো, কি আপনি কল করে কথা বলছেন না কেন? ঈশান, আমি প্রেমা। ঈশান প্রেমার নামটা শুনে অবাক হলো। গত 2 বছরে মেয়েটার সাথে কোনো কথা হয়নি, আর আজকে হঠাৎ করে কল করছে কেন? কি সমস্যা কি মেয়েটার? সেটা বোঝার জন্য আর ওকে একটু খোঁচা মারার জন্য বলতে লাগলো ঈশান, আরে ভাবি যে, বলুন না কী জন্য কল করলেন? দেবরের কাছে কল করলেন হুটহাট করে, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো ঈশান, আমি তোমাকে স্পষ্ট বলে দিতে চাই, তুমি যেটা করছো সেটা ঠিক না। তুমি এই সব কিছুতে হাত দিও না। তুমি কি করবে এখন করতে পারো। সবই বুঝতে পারছি, কিন্তু আমি কি করেছি আর কি ঠিক করছি না সেটা তো বলুন। আমি বলতে চাইছি তুমি আমার বোনকে বিয়েটা করো না, আর তুমি বিয়েটা ভেঙে দাও। তুমি বলো যে তুমি ওকে বিয়ে করবে না। কেন, কি সমস্যা প্রমিকে বিয়ে করলে? তুমি বুঝতে পারছো তোমার সাথে আমার সম্পর্ক ছিল, তারপর আবার একই বাড়িতে 2 বোন একসাথে যাব। যদি এসব কিছু জানাজানি হয়, তার ওপর আমি এসব কিছু মানতে পারবো না। আপনার সমস্যা সেটা, আপনার একান্ত ব্যক্তিগত, তাতে আমার কি করার আছে? আপনি আমার বড় ভাইকে বিয়ে করতে পারলে আমি আপনার ছোট বোনকে কেন বিয়ে করতে পারবো না? আর শুনুন, এইসব কথা আমাকে বলতে আসবেন না। আপনার এসব অবান্তর কথা শোনার জন্য আমি কল রিসিভ করিনি। আর আজব তো, আপনার কি হিংসা হচ্ছে আপনার বোন আমার সাথে ভালো থাকবে দেখে? ঈশান, তুমি বুঝতে পারছো না, আমার সামনে দিয়ে এসব কিছু করলে আমার খারাপ লাগবে। তাতে আমার চুল পরিমাণে কোনো ইন্টারেস্ট নেই। আপনার খারাপ লাগলে সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। কই আমার খারাপ লাগবে সেটা তো আপনি ভাবতে চাননি। উল্টো আপনার বোনের একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে সেটা নিয়ে হিংসে করছেন। এইসব বিষয়ে কোনো কথা তুলবেন না, তাহলে আমিও সবটা বলতে বাধ্য হব। আর হ্যাঁ, আপনার বোনের আমার সাথে বিয়ে হচ্ছে সেটা নিয়ে আমরা দুজন খুশি আছি, তাহলে আপনি এর মাঝে বাধা হচ্ছেন কেন? দুই পরিবার যেখানে খুশি, আমরা ভালো থাকতে পারলে সেখানে আপনার কি সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন পাগলামি করছো? আমি তো জানতাম না যে তোমার ভাইয়ের সাথে আমার বিয়েটা হয়েছে, ঠিক হয়েছে। তাহলে আমি কখনোই বিয়েটা করতে চাইতাম না ঈশান। অতীতকে মনে রেখে আমি ভবিষ্যৎটাকে নষ্ট করতে চাইছি না। আপনার বোনকে আমার পছন্দ, ও আমাকে পছন্দ করে বলতে পারেন। কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্কের উন্নতি হবে, এসব নিয়ে আপনি আর কথা বলতে আসবেন না। আমরা ভালো থাকতে পারলে আপনার সমস্যা হবার কথা না। প্রেমা কিছু বলতেই যাচ্ছিল, তার আগে ঈশান মুখের উপর কলটা কেটে দিল। প্রমির সাথে কথা বললে ভালো লাগে, তাই মেয়েটাকে কল করলো। রিসিভ করতে ওপাশ থেকে প্রমি বেশ লাজুকভাবে ঈশানের দিকে তাকিয়ে রইল, কারণ ঈশান ভিডিও কল দিয়েছে। মেয়েটা ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে। তখন ঈশান বলতে লাগলো, কি সমস্যা প্রমি? বরের সামনে এরকম করে মুখ ঢেকে রাখে কেউ? আমার লজ্জা লাগছে ঈশান, এরকম করে বলার না তো। ঠিক আছে, বলবো না,
কিন্তু তুমি করে বলো। আপনি করে বললে আমার ভালো লাগবে না প্রমি। কিন্তু আমার অভ্যেস নেই, হাতে সময় লাগবে অভ্যেস করতে। আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। আমি আপনি করেই বলি, তাতেই ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে না তাদের ঠিক আছে। তোমাকে তুমি করে ডাকতে বলেছে, তুমি করে বলবে আমাকে। এত কথা বলো কেন প্রমি? মেয়েটা মুখ কালো করে রাখলো। ঈশান ওকে হাসানোর চেষ্টা করতেই মেয়েটা খিলখিল করে বাচ্চাদের মতো হাসতে লাগলো। বুঝতে পারলো মেয়েটার হাসিটা অত্যন্ত সুন্দর, যেটা ঈশানকে পাগল করে দিয়েছে। ঈশান বুকের বাঁ পাশে হাত রাখতেই প্রমি লজ্জা মাখা চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশানোর হাসির কারণটা আর এমন বুকের বাঁ পাশে হাত রাখার কারণটা বলতেই মেয়েটা লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছিল। 7টা দিন ঈশান মেয়েটার সাথে কথা বলেছে, মাঝখানে একদিন দেখাও করেছে। প্রমি নিজেই জোর করছিল দেখা করার জন্য, কিন্তু দেখা করার পর মেয়েটা ওর দিকে তাকাতেই পারছিল না লজ্জায়। ঈশান সেদিন প্রমিকে বুকের মাঝে একবার জড়িয়ে ধরতেই মেয়েটা ওকে ছাড়াতে চাইছিল না। ঈশান জানে না এত তাড়াতাড়ি একটা মেয়ে কি করে ওর আপন হয়ে গেল। তবে বারবার মনে হচ্ছে প্রেমার থেকে এই মেয়েটার সাথে ওর আগে দেখা হলে হয়তো কখনো ওদের সম্পর্কটা নষ্ট হতো না। কথাগুলো ভেবেই ঈশান সেদিন প্রমির কপালে একটা চুমু খেয়ে বলেছিল, সবসময় তোমাকে এমন করে আগলে রাখবো। আমি জানি না প্রমি তোমার সাথে আমি কতদিন কাটাতে পারবো, তবে আমি চাইবো সবসময় তোমাকে বুকের মাঝে আগলে রাখার। প্রমি লজ্জা পেয়েছে ভীষণ, ওর গালগুলো লাল হয়ে গিয়েছিল। ঈশান মেয়েটাকে বাসায় পৌঁছে দিয়েছিল। এই বিষয়টা প্রমির বোন অর্থাৎ প্রেমা উপরে দাঁড়িয়ে থেকে দেখেছিল। মেয়েটা ওকে কিছু বলতে গিয়েও পারেনি। অবশ্যই এই 7টা দিনে ওকে বারবার বারণ করেছে বিয়েটা না করতে, কিন্তু 7ম দিনের মাথায় সেদিন 4 জনের বিয়েটা খুব ধুমধামের সহিত হয়ে গেল। ঈশান খেয়াল করেছে প্রেমা কান্নাকাটি না করলেও আসার সময় প্রমি অনেক কান্না করছিল। 2 ভাইকে 2 মেয়ের সমেত 2 গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। ঈশান প্রমির পাশে বসতেই প্রমি জোরে জোরে কান্না করতে লাগলো। ঈশান মেয়েটাকে এক হাতে জড়িয়ে নিতেই প্রমি ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। ঈশান মেয়েটাকে বুকের মাঝে আগলে রেখে বলেছিল, জান পাখি, তুমি এমন করে কাঁদলে আমার কষ্ট হবে না বলো? শোনা, এমন করে কাঁদতে হয় না। ঠিক আছে, কালকেই তো আমরা বাসায় চলে আসবো বলো। আচ্ছা, তোমার যদি খুব বেশি কষ্ট হয় তাহলে তোমাকে আমার সাথে থাকতে হবে না। আমি তোমাকে আব্বু আম্মুর কাছে রেখে যাব, তারপরও কেঁদো না শোনাবো। তুমি কাঁদলে আমার খারাপ লাগে, তুমি বুঝতে পারছো না? প্রমি তখন নাক টানতে টানতে 2 হাতে ঈশানের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, আব্বু আম্মুকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। আমি কি এতটাই বাচ্চা যে আমি জানি না বিয়ের পরে স্বামীর সাথে থাকতে হয়? ঈশান, ঠিক আছে, বলবো না, কিন্তু তুমি কান্নাকাটি করছো তাই বললাম। আব্বু আম্মাকে ছেড়ে যেমন থাকতে কষ্ট হবে, এরপর থেকে আপনাকে ছেড়েও যে আমি থাকতে পারবো না। আপনি বোঝেন না কেন ঈশান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে জান পাখি, এবার কান্না করতে হবে না। দেখি আমি চোখ মুছে দেই। ঈশান প্রমির চোখে মুখ দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়েটা ওকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। বাসায় আসার পর মেয়েটাকে কয়েকবার ডাকলেও ঘুম ভাঙেনি। ঈশান তখন আম্মুর কথা মতো প্রমিকে কোলে তুলেছে, আর এসব প্রেমা দাঁড়িয়ে থেকে দেখে ওর খুব বেশি হিংসে হয়েছে। এটা ঈশান খুব ভালো করেই জানে। বোনের সাথে যে ওর এই প্রেম ভালোবাসার বিষয়টা প্রেমা মেনে নিতে পারছে না, ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। ঈশান ভাবে বাসায় যতদিন আছে ততদিন প্রেমাকে আরও জ্বালাবে। ঈশান কোলে করে প্রেমিকে রুমে এনে বেডে শুইয়ে দিল। মেয়েটা ওর গলা জড়িয়ে ধরে রেখেছিল। ঈশান জোর করে মেয়েটাকে ছাড়ালো। তারপর পাশে একটা কোলবালিশ রেখে প্রমির হাতগুলো কোলবালিশের উপর হাত রাখতেই মেয়েটা কোলবালিশ জড়িয়ে ধরেছিল। ঈশান ফিক করে হেসে ফেলে মেয়েটার এমন কাণ্ডে। এরই মাঝে ঈশানের কাজিনরা এসে ঘিরে ধরল মেয়েটাকে। ঈশান তখন সবাইকে বের করে দিতেই সবাই বেশ খানিকটা ওকে খোঁচা মেরে কথা বলতে লাগলো। ঈশান ওদের দিকে রাগি চোখে তাকাতেই সবাই চলে যায়। রাত 9টার দিকে প্রমির ঘুম ভাঙতেই ঈশান মেয়েটাকে ফ্রেশ করালো। তারপর সবাই খাওয়া দাওয়া করছিল বলে প্রমিকে নিচে যেতে বললে মেয়েটা লজ্জা পাচ্ছিল, তাই নিচে গেল না। ঈশান রুমে মেয়েটার জন্য খাবার নিয়ে আসে। ঈশান নিজে খেয়ে ওর জন্য খাবার আনতে মেয়েটা বসে রইল। তখন ঈশান নিজের হাতে মেয়েটাকে খাওয়াতেই প্রমি বাচ্চাদের মতো করে খেয়ে নিল।
খাওয়া শেষ হতেই ঈশান প্লেটগুলো নিচে নিয়ে আসলো। তারপর এনে রাখতেই আম্মু আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে বন্ধুরা বুঝিয়ে রুমে পাঠাতেই ঈশান রুমে এসে একটু বাদে দরজা লক করে দেয়। প্রমির বুকের ভিতর ধক করে ওঠে। তারপর ঈশান এসে ওর সামনে দাঁড়াতেই মেয়েটা নেমে এসে সালাম করতে গেলে ঈশান হাত দুটো ধরে আটকে দেয়। তারপর ওকে আলতো করে টেনে বুকের মাঝে আগলে নিয়ে মাথায় চুমু খেয়ে বলে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো এই 7 দিন আমি বুঝতে পেরেছি। এত তাড়াতাড়ি যে কেউ কাউকে বিশ্বাস করতে পারে সেটা আমার জানা ছিল না। আমি চাইবো তুমি সবসময় আমাকে এমন করে বিশ্বাস করো, কখনো অবিশ্বাস করবে না তো জান পাখি, তাহলে আমি কষ্ট পাবো। প্রমি ঈশানের কথাতে দুহাতে ওকে জড়িয়ে ধরে। তারপর ঈশান মেয়েটাকে বেডে বসিয়ে ওর দেনমোহরের টাকাগুলো দিতেই প্রমি অবাক হয়। তখন ঈশান বলতে আরম্ভ করে, এগুলো তোমার হাজবেন্ডের ইনকামের টাকা। আমি আমার বউয়ের জন্য সঞ্চয় করে রেখেছিলাম। ভেবেছিলাম যখন বিয়ে করব নিজের ইনকাম করা টাকা দিয়ে তাকে তার প্রাপ্য দেনমোহরের টাকা বুঝিয়ে দেব। তুমি খুশি নাও জান পাখি। প্রথমবার যেদিন আপনাকে দেখেছিলাম সেই দিনই অনেক বেশি আপন মনে হয়েছিল জানেন। তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যে আপনাকে কখনো হয়তো বলবো আমার ভালোবাসার কথা, আমার মনের কথা। কিন্তু পরদিনই যে আমাদের বিয়ে ঠিক হবে, আপনিও যে ঠিক আমার মতো করেই আমাকে পছন্দ করবেন সেটা আমি জানতাম না। আমার এগুলো কিছু চাই না ঈশান, আপনি আমাকে সবসময় এমন করে ভালোবাসবেন সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এর বাইরে আমার আর কোনো কিছু চাই না। আপনি সবসময় আমাকে এরকম করে ভালোবাসবেন, আগলে রাখবেন, তাহলে সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে। ঈশান মেয়েটাকে টাকাগুলো দিলেও সেগুলো আবার যেখানে ছিল সেখানে রেখে আসলো। তারপর দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। নামাজ শেষে দুজনে ভবিষ্যৎ জীবনের জন্য আল্লাহর দরবারে দোয়া করলো। প্রমিকে ঈশান কোলে করে এনে বেডে বসাতেই মেয়েটা ওর গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, ঈশান, আমার না খুব ইচ্ছে ছিল যে বিয়ের রাতে স্বামীর সাথে বসে আকাশের ওই সৌন্দর্য উপভোগ করব। আপনি আমাকে একটু ছাদে নিয়ে যাবেন প্লিজ? না করবেন না, আমার খুব ইচ্ছে আপনার সাথে বসে চাঁদ দেখার, আপনার কাঁধে মাথা রেখে আপনার পাশে বসে সময় কাটানোর। ঈশান প্রমির এমন আবদার শুনে আর না করতে পারল না। ওকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাত 12টা বেজে গেছে। এখন সবাই ঘুমিয়ে পড়েছে। আত্মীয় স্বজন আর কাজের লোকগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে আবার তোড়জোড় শুরু হবে, তাই হয়তো সবাই অনেক আগেই ঘুমিয়ে গেছে। ঈশান মেয়েটাকে কোলে নিয়ে তারপর ছাদের সিঁড়ির কাছে চলে আসে। মেয়েটা ওর গলা জড়িয়ে ধরে রেখেছে। ঈশান বারবার প্রমির কপালে চুমু খাচ্ছে আর লজ্জায় মেয়েটা মুখটা লাল হয়ে আছে। প্রমি ঈশানের বাসায় আসার পর শাড়িটা চেঞ্জ করে অন্য শাড়ি পরেছে। ঈশান ওকে বলেছিল ভারী গয়নাগুলো ছাড়তে, মেয়েটা তাই করেছে। এই মুহূর্তে মেয়েটাকে হালকা মেকআপে বেশ সুন্দর লাগছে। ঈশান ওকে নিয়ে ছাদে চলে আসে। তারপর ছাদে চিলেকোঠা পেরিয়ে একটু এগিয়ে যেতেই দেখলো দোলনায় ভাইয়া আর ভাবি বসা। এমন কিছু দেখে ঈশান অবাক হয়, সাথে সাথে মেয়েটাকে নামিয়ে দেয়। প্রমি লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখে। ঈশান ভাইয়া ভাবির সামনে এসে দাঁড়াতেই ভাইয়া আর ভাবি ওদের দেখে অবাক হলেও ঈশান বলে, ভাইয়া তোমরা এখানে? আসলে তোর ভাবি আসতে চাইছিল, তাই নিয়ে আসলাম। আর তোরা এখানে যে? প্রমিও বলছিল তাই আসে আর কি। ঠিক আছে তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। সেটা কি করে হয়? তোরা অন্য দিকটায় যা, আমরা এই দিকে থাকছি, সমস্যা নেই। না ভাইয়া, প্রমি খুব লজ্জা পায়, থাকার দরকার নেই, আমরা অন্য কোনো সময় আসবো। ঈশান প্রমির কাছে আসলো। মেয়েটা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ করে আছে। ঈশান ওকে ভাইয়া ভাবির সামনে কোলে ওঠাতেই মেয়েটা লজ্জায় ওর বুকে মুখ লুকিয়ে নিল। ঈশান প্রেমাকে ওর বোনের প্রতি প্রেম ভালোবাসা দেখানোর জন্য এরকমটা করেছে। মেয়েটাকে কোলে ওঠাতেই প্রেমা ওদের দিকে চোখ বড় বড় করে অসহায়ভাবে তাকিয়ে রইল। ঈশান প্রমিকে নিয়ে রুমে আসে। তারপর দরজা লাগিয়ে দিয়ে ওকে এনে বেডে বসিয়ে দিয়ে উঠে যেতেই প্রমি বলতে আরম্ভ করে, কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাচ্ছি না জান, লাইটটা অফ করে দিয়ে আসি। ঈশান লাইটটা অফ করে দেওয়ার কথা বলতেই প্রমির গালগুলো লজ্জায় লাল হয়ে গেল। ঈশান বুঝতে পেরে একটু শয়তানি মার্কা হাসি দিল। লাইটটা অফ করে দিয়ে আসতেই প্রমি অন্যদিকে ফিরে শুতেই ঈশান তখন ওকে বলতে লাগলো, এত লজ্জা পেতে হবে না, ভয় নেই, আমি তোমাকে জোর করব না কোনো বিষয়ে। তোমার যখন মনে হবে যে তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য কিংবা আমার কাছে আসার জন্য প্রস্তুত,
তখন বলো, আমি তখনই কাছে আসবো। ঈশান কথাটা শেষ করতেই প্রমি তাড়াহুড়ো করে উঠে বসে ওর দিকে তাকিয়ে একটা অসহায় আর কান্না ভেজা কণ্ঠে বলতে আরম্ভ করে। কিন্তু আপনার ভালোবাসাটা আমার এখনই চাই ঈশান। আপনি যেমন করে বলছেন আমি অমন করে ভাবিনি। অন্য সব মেয়েরা কীভাবে আমি জানি না, তবে আমি যে আপনাকে ভালোবাসি ঈশান, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি চাই বিয়ের প্রথম রাতেই স্বামী আমাকে অনেক ভালোবাসবে। আর আপনি তো সেদিন বলেছিলেন বিয়ের আগে আমাদের মাঝে কিছুই হবে না, আপনি বিয়ের পরেই আমার কাছে আসবেন। তাহলে আর কতদিন আমাকে ওয়েট করতে হবে? ঈশান প্রমির মুখে এমন কথা শুনে যেন লাইসেন্স পেয়ে গেল। ও উঠে মেয়েটার মুখোমুখি বসতেই প্রমি লজ্জায় মুখটা নামিয়ে নেয়। ঈশান প্রমির থুতনি ধরে মুখটা উঁচু করে ওর কপালে একটা চুমো খায়। প্রমি আলতো করে ঈশানের বুকের উপর হাত রাখলো। ঈশান এক হাতে প্রমির কোমর জড়িয়ে ধরতেই মেয়েটা উঠে এসে ওর কোলের মধ্যে বসে। তারপর এক হাতে ওর মাথার পিছনে রেখে আর এক হাতে ওর টি শার্টটা আঁকড়ে ধরতেই ঈশান প্রমির ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই প্রমির ভিতর যেন নতুন একটা অনুভূতির শিহরণ বয়ে গেল। মেয়েটা কেমন শান্ত স্তব্ধ হয়ে গেল। একটু বাদে ঈশান প্রমির ঘাড়ে আর গলায় নাক ঘষতেই মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। মেয়েটা দু হাতে ঈশানের চুলগুলো বারবার খামচে ধরেছিল। ঈশান চুমুর সাথে সাথে মেয়েটার গলায় আর ঘাড়ে বাইট দিচ্ছিল, যে স্পর্শটাকে প্রমির সম্পূর্ণ অন্যরকম ফিল হচ্ছে। প্রমি বারবার নিজের ঠোঁট জোড়া কামড়ে ধরে সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করছে। ঈশানুকে কোলের মধ্যে বসিয়েই ও নারী অবয়বে হাত বলেছে, যার কারণে মেয়েটা নিঃশ্বাস নেওয়াটাই দায়ী হয়ে যাচ্ছিল। প্রমি বারবার চাইছে ঈশানকে নিজের সাথে মিশিয়ে নিতে, বলতেও পারছে না, আবার আর সহ্য করতেও পারছে না। একটা সময় ঈশানুকে পেটে আলতো করে শুয়ে দিতেই প্রমি ওকে নিজের দিকে টেনে নেয়। ঈশান প্রমির বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরাতেই মেয়েটা একদম লজ্জায় লাল হয়ে গেল। চোখ জোড়া বন্ধ করে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান আদরের মাত্রা বাড়ানোর জন্য ওর বুকে মুখ গুজে দেয়। তারপর বুকের উপর কয়েকটা কিস করতেই প্রমি ওর চুলগুলো আবারও খামচে ধরে এক হাতে, আর অন্য হাতে বিছানার চাদরটা আঁকড়ে ধরে। এ যেন কতদিনের অপেক্ষার ফল। প্রমি ভাবতেও পারেনি যে হঠাৎ করে এমন একটা ছেলের সাথে ওর বিয়ে হবে, যাকে কিনা প্রথম দেখাতেই ভালো লাগবে। মেয়েটা চাপা স্বভাবের, হয়তো কখনো বলতেও পারতো না। ঈশানের আব্বু আম্মু যদি সেদিন এরকম করে জেরা না করতো তাহলে হয়তো ওদের বিয়েটা হতো না। দুজনের ভালোবাসাময় কিছু দুষ্টু মিষ্টি শব্দ পুরো রুম জুড়ে এলোমেলো অগোছালোভাবে দৌড়ে বেড়াচ্ছে, যেটা জানান দিচ্ছে দুই মানবী মিলেমিশে একাকার হতে চলেছে। একটু বাদেই দুজনের শরীরের সব কিছু উন্মুক্ত হলো, আর কাপড়গুলো অবহেলায় অনাদরে পড়ে রইল ফ্লোরে। প্রমিও ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে সর্বোচ্চ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশানের পুরুষালী স্পর্শে প্রমির চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঈশানের চোখের পাপড়িতে দুটো কিস করতেই প্রমি ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখে। ঘণ্টাখানেক পরের ঘটনায় এই মুহূর্তে প্রমি ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেছে। ঈশান ওর মাথায় হাত বোলাচ্ছে। মেয়েটা বারবার ওর বুকের মধ্যে চুমু খাচ্ছে। ঘুম আসছে না প্রমির। একটু আগের অনুভূতির কথাগুলো ভাবতেই লজ্জায় সব এলোমেলো হয়ে যাচ্ছে। যতবারই মনে পড়ছে একটু আগে দুজনের ঘনিষ্ঠতম মুহূর্তের কথা, তখনই লজ্জায় মেয়েটা কুঁকড়ে যাচ্ছে। একটু বাদে ঈশান বুঝতে পেরে ওকে টেনে নিজের একটু কাছে আনলেও ঠোঁটের কাছে ঠোঁট আনতেই প্রমি ঈশানের ঠোঁটের উপর আঙুল দিয়ে আটকে দিয়ে বলতে লাগলো, এখন আর কোনো দুষ্টুমি নয় ঈশান, এখন ঘুমান প্লিজ, আমাকে আপনার বুকে ঘুমাতে দিন। একটু আগে কে যেন নিজেই আমার আদর পাওয়ার জন্য ছটফট করছিল, তাহলে এখন কি হলো? আমার তো আরও চাই জান পাখি। এখন আর নয় ঈশান, প্রথমবার তাই কেমন যেন লাগছে, প্লিজ আচ্ছা জোর করবেন না। কেমন লাগছে তোমার? খুব বেশি খারাপ লাগছে জান পাখি? এই খারাপ লাগাটুকু আমি প্রতিদিনই সহ্য করতে পারি, প্লিজ আর আমাকে জোর করবেন না ঈশান। ঈশান মেয়েটাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিল। প্রমিও গুটিসুটি মেরে শুয়ে রইল ঈশানের বুকে। খুব কষ্ট হয়েছে জানটার? তাতে কি, আপনার ভালোবাসার কাছে এটা কিছুই না।
দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মেয়েটা ফজরের নামাজের সময় ঈশানকে ডেকে ওঠালো। ঈশান ওকে কোলে নিয়ে ওয়াশরুমে যায়। দুজনে মিলে ফ্রেশ হয়ে এসে তারপর নামাজ আদায় করে নেয়। দুজনে এসে আবারও বেডে শোয়। প্রমি এসে ঈশানের পাশে শোয়। এবার ঈশান প্রমির বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান বারবার প্রমির বুকে চুমু খাচ্ছে। মেয়েটা শিউরে উঠছে, তারপরও ঈশানকে বাধা দিচ্ছে না। এই মানুষটার উপর অতিরিক্ত বিশ্বাস জন্মে গেছে কয়েকটা দিনে। প্রমি জানে ঈশান এখন আর জোর করবে না ওকে। বেলা 7টার দিকে কারো ডাকে দুজনের ঘোর কাটতেই দুজনে উঠে যায়। অবশ্যই ঈশান প্রমিকে জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে পড়েছিল। আর প্রমি মেয়েটার ওই বাচ্চা সুলভ মুখের দিকে তাকিয়ে থেকে ঈশানকে প্রমি ডেকে তুলবে। তখনই ঈশান ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে বলে, দুষ্টুমি করছে কেন? ঘুমাতে দাও না বউ, তোমার বুকে ঘুমাতে ভালো লাগছে। এখন আর না, একটু বাদে লোকজন আসতে শুরু করবে। আজকে না রিসেপশনের অনুষ্ঠান, আপনি উঠুন না প্লিজ ঈশান। মেয়েটা জোর করে ঈশানকে ওঠালো। তারপর সকালের ব্রেকফাস্ট করে নিয়ে দুজনেই অনেকক্ষণ যাবৎ বাসায় আসা মেহমানদের সাথে কথা বলেছে। তবে প্রমি অনেক বেশি লজ্জাবতী, তাই সবার সামনে গেলে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। সবাই নানান কথা বলছিল, ছেলের বউরা নাকি ভালো হয়েছে, সেজন্য অনেক প্রশংসা করছিল। আর আম্মু তো প্রশংসায় পঞ্চমুখ, কারণ বিয়ে ঠিক হবার পর থেকেই প্রমি শাশুড়ি আম্মুকে আম্মু বলে ডাকে, সেজন্য আম্মু অনেক বেশি খুশি। তো দুপুর থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা 8টা অবধি রিসেপশনের অনুষ্ঠান চলল। তারপর প্রমিদের ওদের বাসায় নিয়ে যাওয়া হলে ঈশান সেখানে গিয়ে ওর আব্বু আম্মুর সাথে কথা বলল। তারপর রুমে আসে। একটু বাদে এসে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেখানে গিয়ে খাবার খেলেও প্রমি খেতে চাইছিল না। ঈশান তখন নিজের হাতে সবার সামনে মেয়েটাকে খাওয়াতেই মেয়েটা লজ্জায় লাল হয়ে যায়। অন্যদিকে ঈশান খেয়াল করেছে প্রেমা ড্যাব ড্যাব করে ওদের খাওয়ার দিকে তাকিয়েছিল। মেয়েটা হয়তো হিংসে করছে, নয়তো আফসোস করছে। ঈশান সেটা তো কোনো নজর দেয়নি। তবে খাওয়া শেষ হতেই প্রমি লজ্জায় দৌড়ে সেখান থেকে চলে যায়। ঈশান খেয়ে দিয়ে শ্বশুরের সাথে একটু কথা বলে তারপর রুমের দিকে আসতে গেলে শ্বশুর জোর করে ধরল কি চাই, ওর কি লাগবে তার কাছ থেকে সেটা নিতে। প্রমিদের অবস্থা ঈশানদের থেকে অনেক ভালো। জোর জবরদস্তি করেছিল ভদ্রলোক, তারপরও ঈশান বারণ করলো, বলল যদি কখনো সম্ভব হয় কিংবা ইচ্ছে হয় তখনও জানাবে। রাতে ঈশান রুমে এসে দেখলো প্রমির বিছানা গোছাচ্ছে। ঈশান তখনই এসে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরতেই প্রমি ঈশানের উপস্থিতি টের পেয়ে একটু মুচকি হাসে। তারপর সোজা হয়ে দাঁড়াতেই ঈশান ওর শাড়ি গলিয়ে পেটের উপর হাত রাখতে মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের অনুভূতি স্পর্শ ওগুলো উপভোগ করতে লাগলো আর বলতে লাগলো, সবসময় দূরে দূরে কেন থাকেন ঈশান? এতক্ষণ বাইরে কি করছিলেন? আপনি জানেন না আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না? তাই এখনই এই অবস্থা। এরপর থেকে যখন বারবার আদর করব, প্রতিনিয়ত আদর চাই, তখন আপনারা সবসময় খালি দুষ্টুমি করার ধান্দা। এসব ছাড়া অন্য কিছু বলতে পারেন না আপনি? আমার বউটা এরকম মিষ্টি যে দেখলেই কেমন আদর আদর পায়। আর এরকম আদরে একটা বউ থাকলে কি আর আদর করব না বলো? আমি তো বারণ করিনি। আমি তো জানি আমার বউটা শত কষ্ট হলেও আমার ভালোবাসাটা সহ্য করে নেবে। ঈশান প্রমিকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে গলায় আর ঘাড়ে নাক ঘষে দিতেই প্রমি কেঁপে ওঠে। ঈশান আর বেশি দুষ্টুমি করল না। একটু বাদেই ঘটনা, প্রমি এই মুহূর্তে ঈশানের বুকের মধ্যে মাথা রেখে শুয়ে আছে আর ছেলেটার বুকের উপর আঙুল ঘোরাচ্ছে। ঈশান প্রমির চুলে বিলি কেটে দিচ্ছে। প্রমির কেমন জানি হঠাৎ করে মনে পড়ে গেল যে ঈশান বাসা থেকে দূরে থাকে কাজের জন্য। বিয়ের পর হয়তো বেশি সময় ছেলেটাকে কাছে পাবে না। কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। প্রমির অনেকক্ষণ যাবৎ মন খারাপ করে রইল। ঈশান ড্রিম লাইটের আলোতে দেখলো মেয়েটার মুখটা কালো। সাথে সাথে ও বলতে লাগলো, কি হয়েছে জান পাখি, এরকম মুখটা কালো করে রেখেছো কেন তুমি? না মানে আসলে বলছিলাম কি, এখন থেকে যাওয়ার পর 2-3টা দিন আপনি বাসায় থাকবেন, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? ও আচ্ছা, আমি তোমাকে বেশি জ্বালাচ্ছি তাই না জান পাখি? আপনি এমন করে বলেন কেন সব সময়? আপনি আমার থেকে দূরে চলে যাবেন, বাসায় আমাকে একা থাকতে হবে, সেটা ভেবেই ভালো লাগছে না। আপনি কেন বুঝতে চান না ঈশান? কিন্তু আমি তো ভাবলাম তুমি আমার দুষ্টুমির জন্য বিরক্ত ফিল করো,
তাই দূরে থাকাটাই বেটার। আপনাকে ছেড়ে একা থাকতে আমার ভালো লাগবে না ঈশান। একা কোথায়? বাসায় তোমার আপু আছে, ভাইয়া, আব্বু আছে, আম্মু আছে, একা থাকতে হবে কেন? আর আমি তো রোজ ফোন করব, যখনই সময় পাবো আমার জান পাখিটাকে কল করব। এবার কথা না বলে ঘুমাও তো। আমার ঘুম আসবে না ঈশান, আপনি আমার থেকে দূরে চলে যাবেন, এ কথা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। আব্বু আম্মু থেকে যেমন আমি দূরে চলে আসলাম, তেমনই ঠিক আপনিও আমার থেকে দূরে চলে যাবেন। আমি একা কি করে থাকবো? একা রুমে থাকতে আমার ভয় লাগে ঈশান। আপনার বুকে না ঘুমালে রাতে ঘুম আসবে না। ঠিক আছে, আমি চলে যাওয়ার পর তোমাকে আমি বাসায় রেখে যাব, তারপর আবার যখন আসবো তখন। এতে মানুষ খারাপ বলবে ঈশান। বিয়ের পর একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতেই থাকতে হয়। আপনি কেন এমন কথা বলছেন? তাহলে কি করি বলো তো? তোমাকে যে একটু কষ্ট করতেই হবে জান পাখি। আমি ট্রাই করছি আমাদের শহরের আশেপাশে কোথাও একটা জব নেওয়ার, সেখানে হয়ে গেলে আমি চলে আসব। তোমাকে একটু কষ্ট করতে হবে কয়েকটা দিন। দেখো, সব সময় আমরা যেটা চাই সেটা তো হয় না। আমি অনেক ট্রাই করেছি, হয়নি। এদিকে যখন হবে তখন আমি ঠিক চলে আসব। আচ্ছা, বলছিলাম কি যে আপনি চাকরিটা ছেড়ে দিলে হয় না? এখানে চলে আসবেন, আব্বুর ব্যবসাটা দেখবেন। আমার আব্বুর ব্যবসাটা তো দেখার মতো কেউ নেই। আব্বুকে বললে আব্বু ঠিকই আপনাকে এমডির দায়িত্ব দিয়ে দিবে, দেখবেন। বউ, আমি আর শ্বশুরের টাকায় চলতে চাই না, এটা আমার জন্য ভালো দেখাবে না। সেজন্য আমি আগেই তোমার আব্বুকে বারণ করে দিয়েছি। এটা শ্বশুরের টাকায় চলা বলছেন কেন? সব কিছু তো আমার আর আব্বুর। আজ বাদে কাল সব আমাদেরই হবে। যেটা আজকে আমার আছে সেটা কাল আপনার হবে। তাহলে কেন পারবেন না আপনি? ওকে জান পাখি, আমি ভেবে দেখব। এবার ঘুমাও, আমি আদর করে দিচ্ছি। ঈশান মেয়েটাকে আরেকটু টেনে এনে বুকের মাঝে জড়িয়ে ধরে একটা কিস করতেই প্রমি ঈশানের ঠোঁটে ঠোঁট জোড়া চেপে ধরে রাখলো। এমন করেই 2টা দিন শ্বশুরবাড়িতে থেকে বাসায় আসে। 3 দিন আরও বাসাতে থেকে তারপর অফিসের উদ্দেশ্যে যখন রওনা দিবে বাসা থেকে, যেদিন চলে যাবে প্রমি সেদিন দরজার সামনেই দাঁড়িয়েছিল। ঈশান বুঝতে পারে মেয়েটার অসহায় চাহনিতে কিছু একটা আছে। ঈশানের যেতে ইচ্ছে করছিল না। ব্যাগটা রেখে মেয়েটার কাছে আসে। মেয়েটা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলে। ঈশান ওর মুখের পাশে হাত রেখে বলতে আরম্ভ করে, আরে বাবা, এত কান্নাকাটির কি আছে? আমি তো 1 সপ্তাহ পরে আবার আসবো। আর তুমি কাঁদছো কেন এমন করে? আমি কি খুব বেশি দূরে দূরে সরে যাচ্ছি? আমি তো রোজ ফোন করব। আম্মু আব্বু বাসায় সবাই আছে, এখানে কান্নাকাটির কি হলো? আচ্ছা আম্মু, তোমাকে ঘুম পাড়িয়ে দিবে, আমি বলে দিচ্ছি। ঈশান কথাটা বলেই প্রমির কপালে চুমু খেতেই প্রমি আরও কেঁদে ওঠে। ওকে জড়িয়ে ধরল। ঈশান ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিও তো, ও একা ঘুমাতে ভয় পায়। বলছিলাম কি যে আমি যে ওকে বুঝিয়েছি এখানে আশেপাশে কোথাও একটা জব নিতে পারলে আমি এখানে চলে আসব। তারপরেও বুঝতে চাইছে না, একটু বোঝাও না ওকে। জানটা এমন করে কাঁদলে আমি যেতে পারবো না, আমাকে যে যেতেই হবে সোনা পাখি। প্রমি অনেকক্ষণ ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একটা সময় ঈশান ওকে জোর করে ছাড়িয়ে আম্মুর কাছে নিয়ে আসতেই আম্মু প্রমিকে জড়িয়ে ধরলে ঈশান নিজের চোখের পানি মুছল। মেয়েটার প্রতি এই কয়েকটা দিনে যে এত বেশি মায়া জন্মে যাবে ঈশান ভাবতেও পারেনি। অন্যদিকে দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে প্রেমা এইসব কিছু দেখছিল। ওদের এরকম প্রেম ভালোবাসা প্রেমা সহ্য করতে পারে না। ঈশান অনেক বুঝিয়ে মেয়েটাকে রেখে চলে গেল। সেদিন সন্ধ্যাতে প্রমি ফোন করে অনেক কান্নাকাটি করলো। সেই রাতে ঈশান ওকে কলে রেখেই ঘুমিয়ে পড়ে। এমন করেই পুরো 7টা দিন কেটেছে। এই 7 দিনে প্রমি এমন কোনো দিন নেই যে ঈশানের জন্য কান্নাকাটি করেনি। ঈশান কাজেও মনোযোগ দিতে পারছে না, আবার কিছু করতেও পারছে না। এরই মাঝখানে প্রেমা আরও কয়েকবারের ঈশানকে ফোন করেছে, বলেছে ওরা যেন দূরে চলে যায়, আর না হলে ঈশান যেখানে থাকে প্রমিকে নিয়ে সেখানে চলে যায়। ঈশান জানে না মেয়েটা ওর সাথে এরকম কেন করছে। আবার ওর সামনে যে কয়েকদিন প্রমির সাথে প্রেম ভালোবাসা দেখিয়েছে তাতে মেয়েটা যে জ্বলেছে সেটা ঈশান খুব ভালো করেই জানে। 7 দিনের মাথায় সেদিন ঈশান প্রমিকে বাসায় আসার কথা বলেছিল, কিন্তু কাজের চাপ আর এতদিন বাইরে থাকায় তেমন করে এখন আর মেয়েটাকে সময় দিতে পারে না, যার জন্য মেয়েটা কল করলেই কান্নাকাটি করে।
ঈশান আম্মুকে প্রতিনিয়ত বলে একটু প্রমির দিকে খেয়াল রাখতে, কিন্তু প্রমি একদম বাচ্চা সুলভ হয়ে গেছে। ঈশান যাওয়ার পর থেকে সব সময় কান্নাকাটি করে। দুজনের দূরত্বের বিষয়টা ঈশানও মানতে পারছে না, আর প্রমিকেও বোঝাতে পারছে না। শেষে যেদিন রাতে ঈশান বাসার উদ্দেশ্যে রওনা দেয়, পরদিন শুক্রবার, তাই ভাবে শুক্রবার থেকে আবার শনিবারের দিন সকালে ফিরে যাবে, কিন্তু তাতে যে আরও বিপত্তি ঘটবে ঈশান সেটা ভাবতে পারেনি। সেদিন সকালবেলা ঈশান বাসে এসে কলিং বেল দিল। এখনও বোধহয় কেউ ঘুম থেকে ওঠেনি। সবে মাত্র সকাল 6টা বাজে। আম্মু ফজরের নামাজ শেষ করলেও হয়তো এখনও রান্নাঘরে আসেনি। ঈশান প্রমিকে কল করলে সাথে সাথে মেয়েটা কল রিসিভ করতেই ঈশান ওকে বলতে আরম্ভ করে, জান পাখি, একটু দরজার সামনে আসো তো, দরজাটা খোলো। আপনি মজা করছেন তাই না? আমাকে খুশি করার জন্য এরকম কথা বলছেন? দেখেন, আমি এমনিতেই খুশি আছি, আমাকে এমন কিছু বোঝাতে হবে না ঈশান। মজা করছি না সোনা পাখি, আমি বাসায় এসেছি, বাসার সদর দরজাটা খোলো, দেখো আমি এসে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ঈশানের কথাতে প্রমি দৌড়ে নিচে আসে, তারপর দরজা খুলে দিয়ে ছেলেটাকে দেখেই মুখে হাত দিয়ে কেঁদে ফেলে। ঈশান এসে ব্যাগটা ফেলে দিয়েই মেয়েটাকে জড়িয়ে ধরার আগেই প্রমি ওকে জাপটে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ঈশান অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে জড়িয়ে ধরে রাখলো, ভাবে এভাবে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। মাঝখানে অনেকবার প্রমির কাজে কর্মে লজ্জা পেতে হয়েছে, আর এখানে যদি দুজনকে এই অবস্থায় দেখে তাহলে লজ্জায় পড়তে হবে। ঈশান মেয়েটাকে কোলে ওঠালো, তারপর রুমে এসে দরজা লাগিয়ে দেয়। প্রমি এখনও ঈশানের গলাটা জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। ঈশান ওকে বেডে বসিয়ে সামনাসামনি মুখোমুখি বসে ওর মুখের দুপাশে হাত রেখে কপালে চুমু দিতেই প্রমি যেটা করল সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মেয়েটা নিজেই ঈশানের শার্টটা আঁকড়ে ধরে সারা মুখে চুমু দিল। মেয়েটার এরকম পাগলামি দেখে অবাক হচ্ছে ঈশান, তারপর ফিক করে হেসে দিতেই প্রমির মনে হলো ও কি পাগলামি করছে। ঈশানের বুকে মুখ লুকিয়ে নিল মেয়েটা। পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরল ঈশান আর বলতে লাগলো, কেমন সারপ্রাইজ দিলাম বউটাকে। আপনি খুব পচা, একবার বলেন আসবেন, আবার বলেন আসবেন না। এখন ভালো লাগছে তো? এবার খুব শান্তি লাগছে জানেন। তাই তো, এই শাসিটা যদি স্থায়ী করে দেই জান পাখি, মানে? সেটা আরেকটা সারপ্রাইজ। এবার চুপচাপ থাকো তো, আমাকে একটু ভালোবাসা দাও। প্রমি মিনিট 30 ঈশানের বুকের মধ্যে গুটিসুটি মেরে রইল। একটা সময় ঈশানের বুকের ওঠা নামাটা বুঝতে পারল। ঈশান জানে প্রমি এই মুহূর্তে কি চাইছে, তবে এখানে আদর করতে ঈশান প্রস্তুত নয়। অনেকটা জার্নি করে এসেছে ছেলেটা। একটা পর্যায়ে বেডে শুয়ে পড়তেই মেয়েটা এসে ওর বুকের মধ্যে শুলো। ঈশানের চুলে বিলি কেটে দিতে লাগলো। প্রমিও কিছুক্ষণ ঈশানের বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে। একটু বাদে আম্মু এসে ওকে ডাকতেই ঈশান গিয়ে দরজা খুলে দিল। আম্মু অনেক অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল, তারপর একটু মুচকি হেসে বলল, বাবা, আমার ছেলের দেখছি বউকে ছাড়া মন টিকছে না, একদম বাড়ি চলে আসলো। আর বউকে পেয়ে আম্মুকে ভুলেই গেছে। একটা বার আমাকে জানানোর প্রয়োজনও মনে হলো না। আর বলো না, আম্মু তোমার বৌমা 60 দিন কান্নাকাটি করে। প্রত্যেকবার কল করলে বলবে কখন বাড়ি আসবেন। আর সকালবেলা এসেছি, ভাবলাম তুমি হয়তো ঘুমাচ্ছ কিংবা কোরআন পড়েছো, তাই তোমাকে আর ডাকা হয়নি। যার জন্য এত দূর থেকে ছুটে আসি, তাকেই আগে সারপ্রাইজটা দিলাম। আম্মু ছেলের মুখের পাশে হাত রেখে একটু হেসে বলতে লাগলো, আমি আরও প্রমিকে ডাকতে আসলাম, তুমি থাকো ওর কাছে, আমি রান্নাঘরে যাই। না না, ঠিক আছে, আমি ওকে ডেকে দিচ্ছি। আসলে ঘুমিয়ে পড়েছিল, তাই আর ডাকিনি। সমস্যা নেই আব্বু, থাকো ওর কাছে। ঈশান বেডে আসলো, তারপর প্রমিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বেলা 11টার দিকে দুজনের ঘুম ভাঙতেই দুজনে উঠে গিয়ে খাবারটা খেয়ে নিল। আম্মুর সামনে প্রমির অনেক লজ্জা লাগলো এটা ভেবে যে হাজব্যান্ডকে পেয়ে ঘুমিয়ে গিয়েছিল। অন্যদিকে প্রেমা ঈশানকে দেখে অবাক হয়। সেদিন রাতে খাবার দাবার খাওয়ার সময় আব্বু ঈশানকে দেখেই বুঝতে পারলো ছেলে বউয়ের টানে ছুটে এসেছে। বিষয়টা জিজ্ঞেস করতেই আম্মু বলল প্রমি নাকি কান্নাকাটি করে। সবার সামনে এরকম কথা বলতেই মেয়েটা একদম লজ্জায় লাল হয়ে যায়। তো কি ঠিক করলে? ঠিক করার মধ্যে এখানে আশেপাশে কোথাও একটা জবের ট্রাই করছে,
যদি হয় তাহলে বাসায় চলে আসব আর এখান থেকেই যাব, কিন্তু মনে হয় না সহজ হবে, তবে ট্রাই করছি। তা ঠিক আছে, ট্রাই করো। আমি বলছিলাম কি, তুমি প্রমি মামনিকে নিয়ে কালকে চলে যাও। মেয়েটা সারাদিন একা একা রুমের মধ্যে বসে থাকে। তোমাদের আম্মু বললো না কি মন খারাপ করে থাকে, তোমার সাথে গেলে ভালো লাগবে। আমিও সেটাই ভেবেছি আব্বু, কিন্তু বলার সাহস হচ্ছিল না। যদি তোমরা অন্যরকম কিছু মনে করো। এতে অন্যরকম কিছু মনে করার কি আছে? তাছাড়া বড় বৌমা তো আছেই আমাকে দেখার জন্য। প্রমি খুশি হলেও বলতে পারল না। সবার সামনে লজ্জায় মাথা নিচু করে খাবার খেলো মেয়েটা। ঈশান রুমে এসে দেখে মেয়েটা কাপড় চোপড় গোছাচ্ছে। ঈশান কিছু জিজ্ঞেস করলো না। এসে বেডে শুয়ে পড়তেই প্রমির লাগেজগুলো গোছানো শেষ করে এসে ঈশানের পাশে শুয়ে ওর বুকের মধ্যে মাথা রাখলো। ঈশান মেয়েটাকে আদর করতে লাগলো। প্রমি আবারও ঘুমিয়ে গেলে তখন ঈশান শুধু প্রেমাকে একটা মেসেজ করলো। আপনি যেমন আমাকে জ্বালাতে আমার ভাইকে বিয়ে করেছিলেন, তেমনি আমি আপনার বোনকে ভালোবেসে বিয়ে করেছি। তবে এইটুকু আমি করেছি, কিছুদিন আপনার বোনের সাথে আপনাকে দেখে মেলামেশা করেছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর, আশা করি সেটার মাঝে বাধা হবেন না। আপনি ভালো থাকতে পারেন, সেই ব্যবস্থাই করলাম। পরদিন সকাল সকাল ঈশান প্রমিকে নিয়ে আব্বু আম্মুর থেকে বিদায় নিল। আব্বু দুজনকে গাড়ি দিয়ে পাঠালো। ঈশান গাড়িতে উঠল। প্রমি ওর পাশে উঠে বসে তারপর ওর বুকের মধ্যে মাথা রাখতেই ঈশান ওকে জড়িয়ে ধরল। প্রমি ড্রাইভারের সামনে ঈশানকে জড়িয়ে ধরেছে। ছেলেটা তেমন কিছুই বলল না। মেয়েটা অনেক পাগলামি করে বর্তমান। একজনকে হারানোর পর তারই ছোট বোনকে বিয়ে করবে, আর সে মেয়েটাকে এত ভালোবাসবে ঈশান জানতো না। ঈশান জানে না কতদিন বাইরে থাকবে কিংবা কতদিন প্রমিকে এমন করে আগলে রাখতে পারবে। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। যে মেয়েটা ওকে এত ভালোবাসে তাকে ঠকানোর ইচ্ছে নেই। হয়তোবা ওর বোনের সম্পর্ক ওর সাথে ছিল, সেটা জানার পর অনেক বেশি কষ্ট পাবে। ঈশান চেষ্টা করবে প্রমিকে সেটা না জানতে দেওয়ার। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।